সানাই বাজছে, সানাই আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে মিলনের সুর, কিন্তু অলক্ষ্যে নিয়তি হাসছে। নিয়তি কেন বাধ্যতে? বিধির বিধান কেউ কোনদিন পারেনি খণ্ডাতে। বিয়ে করতে যাচ্ছে ভোলা বর যাত্রী সাথে গো, বর যাত্রী সাথে। বিধির বিধান কেউ কোনদিন পারেনি খণ্ডাতে। বিয়ে করতে যাচ্ছে ভোলা বর যাত্রী সাথে গো, বর যাত্রী সাথে। বিধির বিধান কেউ কোনদিন। থেমে যাবে হায় নিয়তির সুর, নিয়তি হাসিছে হায়। থেমে যাবে হায় সানাইয়ের সুর, নিয়তি হাসিছে হায়। বোধনের আগে হবে বিসর্জন, নিয়তি যাহা চায়। বোধনের আগে হবে বিসর্জন, নিয়তি যাহা চায়। বিয়ে করতে যাচ্ছে ভোলা বর যাত্রী সাথে গো, বর যাত্রী সাথে। বিধান কেউ কোনদিন পারেনি খণ্ডাতে। বিয়ে করতে যাচ্ছে ভোলা বর যাত্রী সাথে গো, বর যাত্রী সাথে। বিধির বিধান কেউ কোনদিন। মেসমশাই, মেসমশাই। সাগর, তুমি হঠাৎ ছুটে আসছো এইভাবে? কিন্তু মাঝপথে হঠাৎ বড়ের ট্যাক্সি। কি হলো সাগর, তুমি থামলে কেন? বলো বলো সাগরটা বলো, ছোট্ট ট্যাক্সি কি হয়েছে? বড়ের ট্যাক্সি ট্যাক্সি অ্যাক্সিডেন্ট করেছে। কি বললে সাগর? আমার আবিরের ট্যাক্সি? না না, এ হতে পারে না। তুমি তো ভুল দেখেছো সাগর। ভুল? ভুল নয় মেসমশাই, ভুল নয়। আকাশ তো আবিরের রক্তাক্ত অচৈতন্য দেহটা হাসপাতালে নিয়ে গেছে, আর আমি সেই মর্মান্তে দুঃসংবাদটা জানাতে। চুপ করো সাগর, তুমি চুপ করো। অকালে কালে বৈশাখ মাসার সৌন্দর্যটাকে ধুলোসাৎ করতে পারবে না। আমার মন বলছে আবার সব ঠিক হয়ে যাবে। ওরে তোরা সানাইটা বন্ধ করলে কেন? সানাইয়ের সুর কানে না বাজলে আমার আবিরের থেকে ফিরবে না। মেসমশাই বাজা, জোরে জোরে সানাই বাজা। মেসমশাই আমার মন বলছে আমি হয়তো এতক্ষণ সুস্থ হয়ে উঠেছে, সে হয়তো ওখানে পৌঁছে তোমার জন্য অপেক্ষা করছে। যাও সাগর, তুমি শিগগিরই ছুটে যাও। নির্ধারিত লগ্নটা হলো অন্তত শেষ লগ্নে তুমি তোমার বোনকে আবিরের হাতে সমর্পণ করো। তাই হবে মেসমশাই, তাই হবে। আপনার কথা যেন অক্ষরে অক্ষরে মিলে যায়, না হলে আমার বোন যে চির লগ্ন অবস্থা হয়ে যাবে। তোমার বোনকে লগ্ন অবস্থার হাত থেকে বাঁচাতে তুমি অন্য কোনো পাত্রের সন্ধান করো সাগর। আমার আবির এখন কেমন আছে? আবির কেমন আছে তা বলার সময় এটা নয় ডাক্তারবাবু। ডাক্তার হিসাবে আমি বলছি 48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে আবির্বাবু হয়তো আর বাঁচানো যাবে না। ডাক্তারবাবু, আর জ্ঞান ফিরলেও মাথায় প্রচন্ড আঘাত লাগার জন্য আবির্বাবু হয়তো চিরদিনের মতো অন্ধ হয়ে যাবে। এখন কান্নার সময় নয়, যেভাবে যেমন করে হোক আবির্বাবুকে বাঁচাতেই হবে। আর তার জন্য ইমিডিয়েটলি অন্তত 1 বোতল হলেও রক্তের প্রয়োজন। রক্ত? হ্যাঁ রক্ত।
কিন্তু এমনই দুর্ভাগ্য আমাদের, সারা ব্লাড ব্যাংক তন্ন তন্ন করে খুঁজেও আবির বাবুর গ্রুপের এক বোতল রক্তও পাওয়া গেল না। আমি রক্ত দেবো? না 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 ডাক্তারবাবু না, যত রক্ত লাগবে আমি দেবো। আমি রক্ত দেবো ডাক্তার বাবু, আমি রক্ত দেবো। আমিও 5টা মাথা পাবো। আবির বাবুর গ্রুপের রক্তের সঙ্গে যদি আমার গ্রুপের রক্ত মিলতো, তাহলে আবিরকে বাঁচাতে আমি আমার দেহের শেষ রক্তবিন্দুটাকেও নিংড়ে দিতাম। কিন্তু এমন একটা আনকমন গ্রুপ যেখানে 100 জনের মধ্যে একজনও পাওয়া দুষ্কর। ও নেগেটিভ। ডাক্তারবাবু আমার তো রক্তের গ্রুপ ও নেগেটিভ। ডাক্তারবাবু আপনার রক্ত ও নেগেটিভ? হ্যাঁ ডাক্তারবাবু, হ্যাঁ। দেরি করবেন না, আসুন এক্ষুনি আমার সঙ্গে চলে আসুন। অন্তত 1 বোতল রক্ত দিয়ে আবির বাবুর প্রাণ বাঁচান, আবির বাবুর প্রাণ বাঁচান। ডাক্তারবাবু আবিরের প্রাণ তো আমিও বাঁচাতে চাই ডাক্তারবাবু, কারণ আবির আমার বোনের বাগদত্তা, আর তার চেয়ে বড় পরিচয় ও আমার অভিন্ন হৃদয় বন্ধু। সেই বন্ধুর প্রাণ রক্ষার্থে যত রক্তের প্রয়োজন হয় আমি দেব মেসমশাই। তবে আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ, লগ্ন বস্তার হাত থেকে বাঁচাতে আজ রাতেই আপনি আমার বোনকে গ্রহণ করুন। না না না, হতে পারে না। প্রতিভা সাগর, তোমরা কি আমার জীবনের সেই চরম দুর্ঘটনার কথাটা ভুলে গেলে? যে দুর্ঘটনা আমাকে চির অবিবাহিত থাকার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। প্রয়োজনের তাগিদে তোকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। বাবা তুমিও একথা বলছো? বলতে আজ আমি বাধ্য হচ্ছি আকাশ। শুধু আমি নয়, প্রাণ রক্ষা নয়, যে মেয়েটা বিয়ের সাথে সজ্জিত হয়েও লগ্ন ভ্রষ্টের আশঙ্কায় হাহাকার করে কাঁদছে, তার নারী জীবনে মান সম্মান রক্ষার্থে ভাইয়ের বাগদত্তা জেনেও তুই তাকে বিয়ে কর। কিন্তু বাবা, আবির যখন সুস্থ হয়ে ফিরে এসে জানতে পারবে, তখন কি সে আমাকে আগের মতো শ্রদ্ধা করবে? বাবা, সে কি তার মনের সমস্ত ঘৃণা ছুড়ে বেড়ে আমাকে প্রাণ খুলে অভিশাপ দেবে না? না, দেবে না। কিছুক্ষণ আগে আপনি বললেন না যে আবির সুস্থ হয়ে ফিরলেও সে চিরজীবনের মতো অন্ধ হয়ে যাবে, আর সেই অন্ধত্বের সুযোগ নিয়ে আবিরের সাথে আমরা একটা আজীবন নাটক করে যাব। নাটক আবির কোনোদিন জানতে পারবে না যে তারই বাগদত্তা তুফানি এখন তার দাদার বিবাহিত স্ত্রী। কিন্তু আবির যখন তুফানের কথা জানতে চাইবে, সাংসারিক ভারসাম্য রক্ষার্থে অনিবার্য কারণে আমরা একটা ভয়ঙ্কর মিথ্যেকে সত্যে পরিণত করতে আমরা সবাই এক বাক্যে বলবো যে বিয়ের দিন রাতে লগ্ন ভ্রষ্টা তুফানি আত্মহত্যা করে মারা গেছে। চুপ করো সাগর, তুমি চুপ করো। একটা নির্মম সত্যকে চেপে রেখে আজীবন আমি মিথ্যের অভিনয় করতে পারবো না। আকাশ তুই বাবা, আমাকে তুমি ক্ষমা করো বাবা। নিতান্ত নিরুপায় হয়ে এই আমি তোমার অবাধ্য হলাম। শুনছিস প্রতিভা, যে আকাশকে আমি আমার সত্য আদর্শ দিয়ে তিল তিল করে ওর আকাশের মতো উদাহরণ বোধ করতে চেয়েছিলাম, আজ সেই আকাশ কেমন সমান সামনে আমার উঁচু মাত্রাটা মাটিতে মিশে দিল। বাবা, ওর কাছে ভাইয়ের জীবনে কোনো মূল্য নেই রে। একটু অসহায় সম্মান রক্ষার চেয়ে নিজের প্রতিজ্ঞাটা সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। বাবা বাবা, আমাকে একটু বোঝার চেষ্টা করো বাবা। দূর হয়ে যা কুলাঙ্গা, তুই আমার সামনে থেকে দূর হয়ে যা। আজ থেকে আমি জানবো আকাশ বলে আমার কোনো ছেলে ছিল না। যাচ্ছি প্রতিমা, আমি এক্ষুনি যাচ্ছি। অবাধ্য পুত্রে করুণার দান গ্রহণ করাচ্ছে, মৃত্যুই আমার অনেক ভালো। এমন নিষ্ঠুর আদেশ তুমি আমাকে দিও না বাবা। আমি
বাবা বাবা তুমি এমন দৃষ্টি তুমি আমাকে দিও না বাবা। আমি তোমার কাছে ক্ষমা চাইছি বাবা। তুমি আমাকে ক্ষমা করো বাবা, ক্ষমা করো। আকাশ, তুই আমার কথা দে বাবা, আবিরের বাগদত্তাকে তুই। আমি তোমাকে কথা দিলাম বাবা, তোমাদের সবার সিদ্ধান্ত অনুযায়ী আবিরের বাগদত্তাকে আজ আমি গ্রহণ করো। ওরে তোরা সানাই বাজা। বন্ধ করো তোমাদের রিক্সা নাই, এই সানাই বিয়ের সানাই নয়, এ তো হচ্ছে বিসর্জনের সানাই। আর এখন বদল হলো না, তার আবার বিসর্জন কি দাদা, দাদা তুই এসেছিস? বল আবির কেমন আছে? আমার আবির কেমন আছে দাদা? ভালো নেই রে বোন, ভালো নেই। ডাক্তারবাবু মাত্র 48 ঘন্টা সময় দিয়েছে, আর এর মধ্যে জ্ঞান না ফিরলে দাদা আবির হয়তো চিরদিনের মতো অন্ধ হয়ে যাবে। তাহলে কেন দাদা, কেন এই সানাই সুর বন্ধ করতে বল দাদা, এই আলোক সজ্জা ছেড়ে ফেলতে বল, আর এই হতভাগিনী তুফানের সাজ সেজে নিয়ে তাকে সাজিয়ে দিয়ে লগ্ন বসটা বিধবার সাজে। না রে বোন না, ও শাস্তি তোর জন্য নয়, তাই তো আমি তোর জন্য আমার উপযুক্ত পাত্র খুঁজে এনেছি। কি বলি দাদা? আমি ওর অসহায় সুযোগ নিয়ে ওর স্বার্থপরের মতো ওর বর মারলো আমি অন্য গলায় পড়াবো? না আমি কিছুতেই করতে পারবো না। আবিরের সাথে আমি ছলনা কিছুতেই করতে পারবো না। আমি আত্মহত্যা করে আমি এই সমাধান করবো না। তুফানি, আত্মহত্যায় যদি জীবনের শেষ সমাধান হতো তাহলে পৃথিবীটা একটা মরুভূমি হয়ে যেত। তুফানি, আপনি আদর্শ মাস্টারের চোখের জল আর কাকুতি মিনতি সহ্য করতে না পেরে উনি ছুটে এসেছেন। কেন? ভাগ্যের পরিহাসে তাই আমার ব্যক্তিগত সমস্যা আর আত্মীয় পরিজনের সমস্ত বিদ্রুপ আর উপহাসকে উপেক্ষা করে আমি তোমাকে লক্তভ্রষ্টার হাত থেকে উদ্ধার করতে এসেছি। পারবেন? ভাইয়ের বাগদত্তাকে গ্রহণ করতে আপনি পারবেন? আমার বিবেক যে আজ কর্তব্যের কষাঘাতে জর্জরিত। ভাইয়ের সামনে ভাইয়ের স্ত্রীকে পরিচয় দিতে আপনার লজ্জা করবে না? পারবেন। আকাশ তাকে পারতেই হবে। যদি দরকার হয় জীবন নাটকের গতিপথটাকে পাল্টেই ওনাকে ঝাঁপ দিতে হবে মরুভূমিতে। না, মিথ্যার মরুভূমি, ছলনার মরুভূমি, ছলনার। না আমি আবিরের সাথে ছলনা করতে পারবো না। তোমাদের সাজানো নাটকে আমি মিথ্যের নায়িকা সেজে চোখের জল উপহার নিয়ে আমি জীবনের সারাটা জীবন চোখে জল ফেলতে পারবো না। তাই সত্যি আত্মহত্যা করে আমি নিজের জীবনকে। তুই কিছুক্ষণ অপেক্ষা কর। তুই আত্মহত্যা করার আগে তুই আমার মরা মুখ দেখে যা। তুফানে, আমার কথাগুলো নির্লজ্জের মতো শোনালেও আমি তোমাকে বিশেষভাবে অনুরোধ করছি, সাগরের কথা মতো তুমি। আকাশ বাবু, হ্যাঁ রে তুফানি, হ্যাঁ, তুই লগ্ন বসটা হলে সমাজের মানুষ চেয়ে আমাদের দিকে হাত তুলে অগ্নবস্তা করবে। তাই আমি তোর কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি রে বোন। থাক সাগর, থাক। এই আকাশ তো আর আবির নয় যে নতুন করে কারো মনে নতুন কোনো রং ছড়াতে পারবে। এই আকাশের ফাঁকা অন্তরটা ফাঁকাই থাক না ভাই, ফাঁকাই থাক না। দাঁড়ান, আপনি যখন এখানে এসেই গেছেন তাহলে এই লগ্নভ্রষ্টা হওয়ার হাত থেকে আমাকে উদ্ধার করুন আকাশ বাবু। তুফানি বোন আমার, দেখিস আকাশ থেকে বিয়ে করলে তুই অনেক সুখী হবি রে, অনেক সুখী হবি। ওরে তোরা কে কোথায় আছিস? শাক বাজা, উলুধ্বনি দে, আজকে আমার বোনের বিয়ে।
বাঁচবে না। তো সানাইয়ের বেশিক্ষণ বাঁচবে না। ওই খুশির সানাইয়ের মাঝে আমি আমার কান্নার সুর মিশিয়ে দেব, ওই আনন্দের মাঝে ছড়িয়ে দেব মুঠো মুঠো হাহাকার। পারবেন না, ওই শুনছেন না, ভেবে যাওয়ার সানাইটা শালা কেন আবার জোরে জোরে খুশির গান গাইছে? জানি কালিয়া জানি, ভেবেছিলাম তুফানি জীবন নাটক থেকে ওই আবির নামক ক্যারেক্টারটাকে আউট করে আমি নিজেই রঙ্গমঞ্চে প্রবেশ করব, কিন্তু কেন জানি না রাস্কেল আকাশটা হঠাৎ বিশ্বের প্রতিজ্ঞা ভঙ্গ করে তুফানিকে আমার পথ থেকে সরিয়ে নিল। যদি বলেন তো ব্যাটাকে পিটিয়ে একেবারে তক্তা বানিয়ে দেবো। না, আকাশ বাবুর ব্যবস্থা আমি করব। তার জন্য কাল রাতে তুফানির বিশেষ গেস্ট হিসাবে হাজির হব তুফানির শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? হ্যাঁ, ইয়েস, যাক সে কথা। এই নে তোদের কারে পারিশ্রমিক 5,000 টাকা। আসুন, কাল তোদের আমি একটা নতুন কাজ দেব। কাজটা সাকসেস করতে পারলেই তোরা পাবি আরো 5,000। 5,000? হ্যাঁ, 5,000। এই নে তোদের অ্যাডভান্স 2,000। একেই বলে কিন্তু কাজটা কি বস? কিন্তু কাজটা কি? এখন নাই, প্রিপারেশনটা নেব আমি কন্ডিশন বুঝে। ভাববেন না বস, ভাববেন না, আপনার যে কোনো কাজ করতে আমরা জান লড়িয়ে দেব। হ্যাঁ, তবে একটা কথা শুনে রাখ কালিয়া, বলুন। কাল আমাদের অপারেশন টাইম হবে ঠিক রাত 12টায়, আর অপারেশন স্পট হবে তুফানির শ্বশুর বাড়ি। হ্যাঁ, শ্বশুর বাড়ি। আর সেখানে আকাশ বাবু পান করবে যৌবন মধু। না না, কখনোই আমি তুফানের সঙ্গে মধুরসী যাপন করতে পারবো না। কেমন করে পারবো? মাত্র 2 দিন আগে যাকে আমি ভাইয়ের ভাগদত্ত ভেবে সেহের চোখে দেখতাম, আজ আমি কেমন করে তার হাত দুটি ধরে নির্লজ্জের মতো বলবো, তুফানি আমি তোমাকে ভালোবাসি। ও ঈশ্বর, তুমি আমাকে বলে দাও আমি এখন কি করি। তুমি কাঁদছো? আজকের দিনে কেউ কাঁদতে আছে? এসো, আজ তোমার আর আমার মধু মিলনের দিন। আজকের দিনে চোখের জল ফেলতে আছে? এসো, বসো। এই মধুর রাতে তুমি আর আমি একাকার হয়ে যাই। না, খাও। তুমি আর আমি একাকার হয়ে গিয়ে একসাথে দুজনে মধুযাপন করব আর বলবো, কি বলবে তুফানি? এই চাঁদনি রাতের তারা ভরা সন্ধ্যা, তোমার আমার মিলনে নিশি ভোর যেন নাহি হয়। এই চাঁদনি রাতে তারা ভরা সন্ধ্যা, তোমার আমার মিলনের নিশি ভোর যেন নাহি হয়। এই চাঁদনি রাতে তারা ভরা সন্ধ্যা। চোখের তারায় জ্যোৎস্না নেমে আসে ঘুম, আসে নেমে আমি আধার হয়ে রাখবো সাথে, আধার হয়ে রাখবো সাথে তোমার আমারই সাথে। এই চাঁদনি রাতে তারা ভরা সন্ধ্যায় তোমার ভোর যেন নাহি হয়। রাতের তারা ভরা সন্ধ্যায় তোমার
চলে গেল চলে গেল অসহ্য যন্ত্রণায় মুখটা আবার চলে গেল। কে কোথায় আছো? কে বাঁচাও, প্রতিমা, বাবা। আমার মনে বলছি ওই বৃষ্টির মধ্যে কিছু মিশে। তুমি একদম ঠিক ধরেছো, ওর মধ্যে আমি বিষ মিশিয়ে দিয়েছি। কি বললে তুফানি? তুমি কি ভেবেছিলে তোমরা সবাই আমাকে জোর করে বিয়ে দিল? আমি কখনোই তোমাকে স্বামী বলে মেনে নিইনি, আর তাই তোমাকে আমার জীবন থেকে সারা দিনের মতো, সারা জীবনের মতো আমি সরিয়ে দিলাম। পেশা দেখাতে নেই তোমাকে আমি। মধুরাত, আমার স্বাধীন সত্তাকে খুন করে তোমরা প্রত্যেকে আমাকে পুতুল বানিয়ে নিজেদের ইচ্ছা মতো খেলবে না, কখনো না। আমি বিষ ঢালবো, বিষ, কাল লাগিনি বিষ। সেই বিষে চচ্চরিত হয়ে আদর্শ চৌধুরী সংসারটাকে আমি একেবারে শেষ করে দেবো, শেষ। কাজ ফিনিস তুফানি। একদম তোমার কথা মতো আমি আকাশকে একেবারে ফিনিশ করে দিয়েছি, ফিনিশ। কালিয়া বেল্লো, লাশটাকে রাতের অন্ধকারে নদীর জলে ভাসিয়ে দিবি, যা কুইক। সেই বাকি টাকাটা আমি দেব, কিন্তু এই কথাটা যেন কেউ জানতে না পারে। পারবে না। এই কালিয়া, যার জীবনে একবার কাল হয়ে আসে তার জীবনে আর সকাল হয় না। সকাল হতে আর বেশি দেরি নেই গুরু, জলদি চলো, কাম খতম না করলে সালা পয়সা হজম হবে না। তাই চল। তাই পয়সা হজম, লাশ খতম। আমার আকাশটাকে এইভাবে সারিয়ে যেতে দাও না, কিছুতেই না, কিছুতেই না। কাজ ফিনিশ। এই উপেক্ষিত কল্লোল তোমার মনোবিতানে একটু স্থান পাবে তো তুফানি? সেটা ভাবনার সময় অনেক পরে আছে, কিন্তু এখন আমাকে আমার জীবনের শেষ একটা নতুন নাটক সাজাতে হবে। যে নাটকের মূল উদ্দেশ্য হবে সেই আকাশ চৌধুরী ফুলশয্যা রাতে তার স্ত্রীকে উপেক্ষা করে সে নিরুদ্দেশের পথে পাড়ি দিয়েছে। গুড আইডিয়া। সবাই জানবে আকাশ চৌধুরী নিরুদ্দেশ হয়ে গেছে, শুধু আমরা জানবো আকাশ চৌধুরী মারা গেছে। এবার তুমি যাও কল্লোল, তুফানের জীবনের শেষ নাটকটা এবার তুফানিকে ভালো করে সাজিয়ে নিতে দাও। ওকে ডার্লিং, তোমার এই অবসন্ন মনের সান্ত্বনার বলে দিতে আমি সবসময় প্রস্তুত। তুমি শুধু আমায় একটি বার সুযোগ দিও, ওই আবির তোমাকে এতদিন যা দিতে পারেনি তার চেয়ে অনেক অনেক বেশি দিয়ে আমি তোমার জীবনটাকে একেবারে রাঙিয়ে দেব। গুড নাইট মাই ডার্লিং, গুড নাইট। গুড নাইট। এ আমি কি করলাম? আমি নিজের হাতে নিজের সিঁদুরটাকে মুছে ফেললাম। না না, আমি ঠিক করেছি, আমি একদম ঠিক করেছি। আবির ছাড়া কারোর হাতের সিঁদুর আমি রাখবো না, আমি রাখবো না। কিন্তু তাই এখনই এই সিঁদুর আমি মুছে, না 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 না, এই সিঁদুর আমি মুছতে পারবো না। এই সিঁদুর আমাকে রাখতেই হবে। আবিরের সামনে গিয়ে আমি এই সিঁদুর মুছে আবিরের নিজের হাতের সিঁদুর আমার সিঁথিতে রাঙিয়ে দেবো। তারপর আবার আমি আবিরের একান্ত আপন হয়ে যাবো। আবিরকে আবার আমি নিজের করে কাছে পেলে নেব। কিন্তু না না, আর কাঁদলে আমাকে হবে না। এবার শুরু করতে হবে আমার জীবনের আসল নাটক। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমার সর্বনাশ হয়ে গেল, দেখো না তোমার দাদা আমাকে এখানে রেখে পালিয়ে গেছে। আমার আকাশ, না না, এ হতে পারে না। আমার আকাশ কখনো এমন নিষ্ঠুর কাজ করতে পারে না বৌমা। তাহলে আপনি কি বলছেন?
বলছেন আপনার ছেলেকে লুকিয়ে রেখে আমি মিথ্যে কথা বলছি? এই মালাটাকে ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি বাধা দিতে গিয়েছিলাম বলে আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে। শান্ত হও, শান্ত হও বৌদি, তুমি শান্ত হও, একটু শান্ত হও। আচ্ছা তুমি বলো তো প্রতিমা, আজকে দিনে এই ফুলসজ্জা রাতে প্রত্যেকটা মেয়ে তার স্বামীর হাত ধরে নতুন জীবনের স্বপ্ন দেখে, কিন্তু সেই রাতেই যে আমার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেল। তাহলে তাহলে আমি এখন কি নিয়ে বাঁচবো? আপনি বলুন না বাবা, আমি কি নিয়ে বাঁচবো? ওমা, তোমাকে সান্ত্বনা দেবার মতন ভাষা আমার নেই। তবু আমি তোমার কথা দিচ্ছি, যেখান থেকে হোক, যেমন করে হোক, আকাশকে আমি ফিরিয়ে আনবো। কিন্তু সে যদি কোনোদিন ফিরে না আসে তাহলে আমি কি করব বাবা? তখন তোমার এই বুড়ো ছেলেটাকে প্রাণ ভরে অভিশাপ দিয়ে ঈশ্বরের কাছে তার মৃত্যু কামনা করবে। বাবা, বাবা, এ তুমি কি বলছো বাবা? অনেক দুঃখে আজ এই কথা বলতে বাধ্য হচ্ছি রে মা। কাঁদতে আর একটু ইচ্ছে করে না। এক ছেলে মৃত্যু সজ্জায় প্রহর করছে, আরেক ছেলে বাবার উপর অভিমান করে নিজের স্ত্রীকে ছেড়ে চলে গেছে। তবেই তো আমি যে তাকে বিয়ে করতে বাধ্য করেছিলাম, সেই জন্য হতভাগা এই সরল নিষ্পাপ মেয়েটাকে কাঁদিয়ে আমার উপর প্রতিশোধ নিয়ে গেল। এর জন্য আমি যাই বৌমা, তুমি আমার অভিশাপ দাও। আপনি আমার কথার জবাবটা দিন। কেন কেন আপনি আমাকে আপনার বড় ছেলের সাথে জোর করে বিয়েটা দিলেন? সেদিন আকাশের সঙ্গে তোমায় বিয়ে না দিলে তুমি যে লগ্নভ্রষ্ট হয়ে যাবে। লগ্নভ্রষ্ট হয়ে গেলে হয়ে যেতাম, তবু আমার জীবনটাকে কেন কেন আপনি নষ্ট করলেন? আমি কেমন করে আবিরের সামনে গিয়ে দাঁড়াবো? আমি যখন সুস্থ হয়ে আমার কাছে আসবে আমি তাকে কি জবাব দেব? তোমাকে কোনো পরিচয় দিতে হবে না বৌমা। অন্ধ আবিরের কাছে তোমার সমস্ত পরিচয় গোপন করে বলবো, আবিরের তুফানে মারা গেছে। না, আপনি ঠিক বলেছেন বাবা, আবিরের তুফানে মারা গেছে বাবা। আর আজ যাকে আপনারা দেখছেন সে হচ্ছে তুফানের প্রেতাত্মা। বৌমা, আপনার কাছে আশা করে বলছি বাবা, আমি এই জীবন চাই না। আপনারা আমাকে মৃত্যু দিন, মৃত্যু দিন। না 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 না, আমি মানুষ নই, আমি মানুষ নই। আমি যদি মানুষ হতাম তাহলে কি ওরা এইভাবে আমার হাতে পায়ে বেরি পড়িয়ে জানোয়ারের মতো বেঁধে রাখতো? এক টুকরো খাবার আর এক ফোঁটা জলের জন্য আমাকে কি চিৎকার করতে হতো? না 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 না, আমি মানুষ নই, আমি মানুষ নই। ওদের চোখে আমি একটা পাগলা কুত্তা, পাগলা কুত্তা। কেন জানেন? ওই নিয়তির নির্মম অভিশাপে যে আমার জন্ম, তাই তো এই পৃথিবীর সুখের আলো আমার জীবনে একটু পুরো শান্তির প্রদীপ জ্বালাতে পারে না। বাবু মশাইরা, আপনারা বিশ্বাস করুন, ওরা আমাকে জোর করে উন্মাদকে সাজিয়ে রেখেছে। আমি উন্মাদ নই বাবু মশাইরা, আমি উন্মাদ নই। উন্মাদ নস মানে? তুই তাহলে বাধ্য পাগল। খবরদার, খবরদার, আর একবার ও কথা উচ্চারণ করলে তোমায় আমি পাগলা। তুমি আমার মারলে? না, মারিনি। এটা আমার ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং রে পাগলা। আমি পাগল, আমি পাগল। সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক হলেও আমার বাবা এই প্রাণকৃষ্ণ হালদারের সাজানো নাটকে আজ আমি একটা বদ্ধ উন্মাদ। আজ আমার সমস্ত কথাই পাগলের প্রলাপ অস্বাভাবিক।
সম্পূর্ণ স্বাভাবিক সুস্থ কথা বললেও আজ তোর কথা কেউ বিশ্বাস করবে না রে পাগলা। তাহলে এই পাগলা যদি তোকে নিজের হাতে খুন করে সেটা হবে সকলে পাগলের পাগলামি বলে মেনে নেবে, তাই না কল্যাণ সামন্ত? কি বললি? তোমরা অনেক পাপ করেছো শয়তানের দল। অপরাধের সাক্ষী হয়েও আমি তোমাদের আইনের আদালতে তুলতে পারিনি। পাগলের লেবেল লাগিয়ে আজ তোমার সমস্ত সত্যকে পোলা বানিয়ে দিয়েছ। তোমাদেরই সাজানো পাগল সেজে আজ আমি তোমাদের নিজের হাতে কঠিন সাজা দেব। এই এগোবি না বলছি, একদম এগোবি না। এই এগোবি না। এই কে আছিস? এই কে আছিস? কে আছিস? কে আছিস? কেউ তোকে বাঁচাতে পারবে না। এমনি করে সকলের পাঁচ তোর গলায় জড়িয়ে আমি তোকে খুন করব, আর আইনের আদালত রায় দেবে বদ্ধ উন্মাদের উন্মোদনের মাঝে কল্লোল সামন্তের মৃত্যু নিছক এক দুর্ঘটনা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। প্রলয় তুই ছেড়ে দে রে। আপনি এসেছেন স্যার, এতক্ষণ না হলে আমার তোমার লাশটা মেঝেতে পড়ে থাকতো। পুলিশ এসে আমাকে হাত করা পড়াতো, আর আদালতে আমাকে জলদি করতে হতো। ওই বদ্ধ উন্মাদটাকে পাগলা গাড়িতে না রেখে বাড়িতে রেখেছি কেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। স্যার কি করবো বলো তো মেরিজান? পাগল হলেও আমার একমাত্র সন্তান, তাই ওকে আমি পাগলা গাড়িতে রাখতে পারি। কিন্তু স্যার ওর ব্যবহারে তুমি দুঃখ পেও না মেরিজান। ও সুস্থ হলেই তোমার কাছে নিজেই ও ক্ষমা স্বীকার করে নেবে। তোমরা কি আমাকে সুস্থ হতে দেবে বাবা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তুই সুস্থ না হলে আমার বিষয় সম্পত্তি কে ভোগ করবে? ডাক্তারবাবু বলেছে আর কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণ মানে একা তুই সুস্থ হয়ে উঠবি। আমি তোর বিয়ে দেব, তুই সংসারী হবি, আর সেই সংসারে আমি হরে কৃষ্ণ হরে বাবা। নে 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 বাবা নে, আয় 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 বাবা, আয় কাছে আয়। ডাব ডাব খেলে, সকাল বিকাল ডাব খেলে না মাথাটা ঠান্ডা থাকে, বুঝলি বুঝলি বাবা। নে নে বাবা নে। হ্যাঁ 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 নে নে, ধর বাবা ধর ধর, খা 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 বাবা, শান্তিতে খা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আমার মাথাটা ছিমছিম করছে কেন? রাম রাম হরে হরে। চোখের সামনে আমার সবকিছু বলবান করে উঠছে কেন? তুমি আমায় কি খাওয়ালে বাবা? তরল অমৃত রে বাবা, তরল অমৃত। যে অমৃত প্রাণ করলে না স্বর্গ সুখ উপভোগ করা যায়। হরে আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না কেন? আমার চোখের সামনে সবকিছু বড় করে ঘুরছে, আমার আমার সর্বজ্ঞ সব অবশ হয়ে যাচ্ছে কেন বাবা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একে প্রলয় যে জ্ঞান হারিয়ে ফেলছে স্যার। শুধু জ্ঞান নয় বেড়ে যা, এবারও স্মৃতিশক্তিটাও পুরো হারিয়ে ফেলবে। নিজের ছেলেকে এভাবে আপনি? ওই ছেলে যখন আবার স্বরূপটা জানতে পারবে তখন আমাকে বাস দেবে না ভেবেছ? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে। ম্যানেজার স্যার ওকে ঘরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে স্যার। কি আছিস কালিয়া? মেলো ওকে ওর ঘরে নিয়ে পৌঁছে দে যা। ঠিক আছে। প্রলয়, ওই প্রলয় আমার একমাত্র পুত্র। ওকে আমার বাঁচিয়ে রাখতেও ভয় হয়, আবার মেরে ফেলতেও খুব কষ্ট হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নমস্কার নমস্কার মাল্লার মশাই।
মালদার নয়, হালদার মশাই। কে তুমি? আগে আমার নাম শ্রী গণেশ চন্দ্র করগড়ি, পিতার নাম শ্রীযুক্ত শীল দশরথ করগড়ি। দশরথের পুত্র তো গণেশ হয় না পাপড়। আমার পিতা তো সে দশরথ নয়। তবে শুনেছিলাম ছোট্টবেলায় আমার চেহারাটা নাকি একটু গণেশ ঠাকুরের মতো ছিল, তাই আমার পিতামহ শ্রীযুক্ত শ্রী কৈলাসপতি করগড়ি আদর করে আমার নাম রেখেছিল শ্রী গণেশ। বাবা, আবার কৈলাসপতি, তা বাবা গণেশ তুমি কে আর কি উদ্দেশ্যেই বা এখানে আগমন? আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারিলাম আপনি নাকি একটা মানে ভালো দেখতে শুনতে একটা কন্যার সন্ধান করছেন। এই যে ছবিটা দেখছেন, এটা হলো খাদিওয়ালা দাসী। দু সন্তানের জন্ম দিয়ে এনার স্বামী পটল ডালায় চলে গেছে। বলো কি? আগে আর এই যে ছবিটা দেখছে, এটা হলো খাদিওয়ালা এ বিধবা। আর দুজনের বয়স 45-এর ভিতরে। দুজনকেই আপনার সাথে মানাবে ভালো। এ লোক বলে কি ম্যানেজার? আমার জন্য পাত্রী। খাদিওয়ালাকে বিয়ে করলে দুটো বাচ্চা ফ্রি, আর কালীতারাকে বিয়ে করলে একটা ফ্রি। কি মানে? এখন দেখেননি, মাজন কিনলে ব্রাশ ফ্রি, তেল কিনলে সাবান ফ্রি। তাই তো আমরা এই ঘটকালির বাজারে বাচ্চা ফ্রি শুরু করে দিই। বিয়ে করলে বাচ্চা ফ্রি? আগে নমস্কার হালদার মশাই। নমস্তে নমস্তে নমস্তে। আসুন আসুন স্যারজি আসুন। তা এবার বলো ওদিকের খবর কি? बहुत अच्छा खबर साहब। और लड़की को हमें साथ साथ लिए एसेছে। খুব ভালো দেখতে। সারা আমার বাড়াবাতে ছাই দিতে এসেছে। কিন্তু লেরকি নিয়ে কি হবে স্যার? আমি ভাবছি পোলায়ের বিয়ে দেব, সেই জন্য ওই শেঠজিকে একটা বিয়ের খোঁজ করতে বলেছি। প্রলয়ের বিয়ে? হ্যাঁ, বিয়েটা হবে অবশ্য নকল। শুধুমাত্র প্রলয় জানবে। ছোটবেলায় ওর মা কোনো এক বান্ধবীর মেয়েকে বিয়ে দেবার কথা দিয়েছিল, আর আমি শুধু সেই কথাটা রাখার চেষ্টা করছি। এই শেঠজি নিয়ে আসা সেই মেয়েটি হবে ও স্বর্গীয় মায়ের বান্ধবীর একমাত্র অনাথিনী কন্যা। হরে কৃষ্ণ হরে। हमें जैसा छोकरी चाहिए छे ये भी सही होवे। वो छोकरी देखते भी फर्स्ट क्लास और बॉडी भी एकदम फर्स्ट क्लास, बिल्कुल ईरानी लड़की। ईरानी लड़की? की জানো তার নাম? মিস আলিসা। নাগর আমার চাল চলনে সন্দেহ কইরাছে, তাই তো আমার লঙ্কা লেবুর মালা পরাইছে। নাগর আমার চাল চলনে সন্দেহ কইরাছে, তাই তো আমার লঙ্কা লেবুর মালা পরাইছে। নাগর আমার বুড়া ভাম আমায় নজর বন্দি কইরাছে। নাগর আমার বুড়া ভাম আমায় নজর বন্দি কইরাছে।
পারি না, খাটের মরা বুড়ার প্রেমে কতর ভরে না, আমার জ্বালা আমি বুঝে কইতে পারি না, খাটের মরা বুড়ার প্রেমে কতর ভরে না, উথাল পাথাল করে আরে প্রেম প্রীতি চড়ে, উথাল পাথাল করে আরে প্রেম প্রীতি চড়ে, যেন ভূতে ধইরাছে নাগর আমার বুড়া ভাব আমায় নজর বন্দি কইরাছে, নাগর আমার বুড়া ভাব আমায় নজর বন্দি কইরাছে, নাগর আমার বুড়া ভাব আমায় নজর বন্দি কইরাছে। কিছুই বুঝতে পারছি না রে বাবা। এসো লোকই চলবে তো? চলবে কি সেন্টি, কিন্তু একেবারে দৌড়বে। এই ম্যানেজার, এই মেয়েটার সঙ্গে আমি পড়ায় বিয়ে দেব। একটা কথা মানলাম মশাই, তুড়ি 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 তুড়ি। আল্লাহ মশাই, আপনার ছেলের জন্য আমি মেয়ে দেখে দেব, কিন্তু এই মালটাকে আমায় দিয়ে এখন কি তোমাকে দেবে? ভাগবো কেন রে, ভাগবো কেন? আরে মিয়া বিনি যদি রাজি থাকে তা তোদের মতো পাজির দল কি করবে? কি গো প্রাণেশ্বরী, এবার বলুন স্যার, আমাকে দিয়ে আপনারা কি করাতে চাইছেন? আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দেব। কিন্তু সেটি যে বলেন আমাকে দিয়ে আপনারা অভিনয়। হ্যাঁ অভিনয়, আমার উন্মাদ ছেলের সঙ্গে তোমার বিয়ে হবে, আর রাত্রে শুধুমাত্র বেডরুম হবে তোমার ওভার ডিউটি। ওভার ডিউটি? হ্যাঁ ওভার ডিউটি। এর জন্য তুমি প্রতি রাতে 500 টাকা করে মাইনে পাবে। 500? হ্যাঁ 500। তাহলে আমার প্রস্তাবে রাজি? রাজি হব না মানে ভীষণ ভাবে রাজি। चुटकी जो तूने काटी है जोड़ी से काटी है नेहा बहा, रूठी हूँ मैं तुझसे रूठी हूँ, मुझे मना लेना और जाने जा कि हम तुझको लड़का तू है बड़ी ओमा आहा 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 उलाला 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 उलाला, तू है मेरी फैंटेसी, छुनाना 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 अब मैं जवा हो गई। अरे सुनो जा खेल का बाजी। মঞ্জুর হয়ে গেছে, মঞ্জুর হয়ে গেছে, মঞ্জুর হয়ে গেছে, ছোটদার ছুটি আজ মঞ্জুর হয়ে গেছে। তাই তো ছোটদা বাড়িতে ফিরে আসছে। কিন্তু ছোটদা যখন জানতে পারবে যে বড়দা বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে গেছে, ও যখন জানতে পারবে যে তারই বাগদত্তা আজ তার বৌদি, না ওগো ঈশ্বর, ওকে তুমি অন্ধ করে পাঠিও ঠাকুর, ওকে তুমি অন্ধ করে পাঠিও। ডাক্তারদের ভ্রান্ত ধারণা মিথ্যে প্রমাণ করে দিয়ে আমি আবার তোদের কাছে ফিরে এসেছি। এই এমন করে কি দেখছিস নটমাজি? ভাবছিস ডাক্তারটা যার নাম মৃত্যুর খাতায় লিখতে চেয়েছিল সেই আবির কি সত্যি বেঁচে ফিরে এসেছে, নাকি তার প্রেতাত্মা হয়ে? না রে ছোটদা না, তুই এমন কথা বলিস না ছোটদা, তুই যে ওদের একমাত্র অবলম্বন ছোটদা। দূর পাগলি, বড়দা থাকতে আমি নেই নেই রে ছোটদা নেই, বড়দা ফুলসজ্জার রাতে। ফুলসজ্জা? এই কার ফুলসজ্জার প্রতিমা? বড়দার। বড়দা? এই আমার অ্যাক্সিডেন্টের কয়েকটা দিনের মাঝে এত কিছু ঘটে গেল, আর আমি কি না? যাক, বড়দা যে তার বিশ্বের প্রতিজ্ঞা ভঙ্গ করে বিয়ে করেছে এটাই আমি খুশি। নাইবা দাদার বিয়েতে আনন্দ করতে পারলাম,
আমি তো ছোটদা যাক, বৌদিমানে আমার হারিয়ে যাওয়া মাতৃশ্রীও আবার আমার পূর্ণ হবে আজ। এই আমার বৌদি কোথায় রে? আবির, আবির। বৌদির চরণ স্পর্শ করে নবজীবনের প্রথম আশীর্বাদ চেয়ে বলবে, বৌদি, বৌদি। আবির, আবির, তুমি আমাদের বৌদি। আমার কি ভাগ্য দেখো, আমার একমাত্র বৌদির মমতাময় মুখটা দেখার দৃষ্টি শক্তি ভগবান আমার কাছ থেকে আগে কেড়ে নিয়েছে। আবির, আমার দিকে একবার চেয়ে দেখো আবির। আবির, আমার কাছে এসো। আমি কাউকে কিছু দেখতে পাচ্ছি না। আবির, আমার দিকে একবার ভালো করে চেয়ে দেখো আবির। আমি কাউকে চিনতে পাচ্ছি না। আবির, গাঢ় অন্ধকার ছাড়া আর আমার জীবনে কিছুই নেই, কিছুই নেই। আবির, পথহারা ভ্রান্ত পথি, নেই যে পথের সেই ঠিকানা, সেই ঠিকানা। পথহারা ভ্রান্ত পথি, নেই যে পথের সেই ঠিকানা, সেই ঠিকানা। আধার জীবনে বড় অসহায়, আধার জীবনে বড় অসহায়। আলোয় ফেরা আর হলো না, আর হলো না, আর হলো না। পথহারা ভ্রান্ত পথি, নেই যে পথের সেই ঠিকানা, সেই ঠিকানা। আবির, আবির। হাহাকারে কাঁদে আহত হৃদয়, ভালোবাসা মিছে প্রেম অসহায়। হাহাকারে কাঁদে আহত হৃদয়, ভালোবাসা মিছে প্রেম অসহায়। সুকাজ হায় খুঁজে নাহি পায়, সুকাজ হায় খুঁজে নাহি পায়। দুঃখ সকল সান্ত্বনা, সান্ত্বনা, সান্ত্বনা। পথহারায় যে ভ্রান্ত পথি, নেই যে পথের শেষ ঠিকানা, শেষ ঠিকানা। তুমি আমার হয়ে ওদের একটু বুঝিয়ে বলো না। আবির, আমি সবার মতো স্বাভাবিক নই, আর সবার মতো এই পৃথিবীর আলো দেখার দৃষ্টি শক্তি আমার নেই। ঠিকই করেছে আবির ভাই, পৃথিবীর আলো দেখার শক্তি থাকলে তুমি তোমার অভিশপ্ত জীবনের কালো অন্ধকারটাকে মর্মে মর্মে উপলব্ধি করবে কেমন করে? এ সংসারের বহু অঘটনের দৃশ্য তোমার চোখে ধরা পড়লে তুমি যে পাগল হয়ে যাবে আবির ভাই, পাগল হয়ে যাবে। পাগল হলে আমি হাহাকারে কাঁদে আহত হৃদয়, ভালোবাসা মিছে প্রেম অসহায়। সুকাজ হায় খুঁজে নাহি পায়, সুকাজ হায় খুঁজে নাহি পায়। দুঃখ সকল সান্ত্বনা, সান্ত্বনা, সান্ত্বনা। পথহারায় যে ভ্রান্ত পথি, নেই যে পথের শেষ ঠিকানা,
শেষ ঠিকানা। পাগল হলে আমি বেঁচে যেতাম সুজনদা। আমার সব হারিয়ে গেল রে প্রতিভা। আমার বাঁচার শেষ অবলম্বনটুকু হারিয়ে গেল। গাঢ় অন্ধকার ছাড়া আর আমার জীবনে কিছু রইল না। কে বলেছে আমি নেই? আমি আছি, তোমার তুফানি তোমার পাশেই আছে। আমি তুফানে মারা গেছে বাবা। হ্যাঁ রে আমি তোর অ্যাক্সিডেন্টের খবর শুনে সেই বিয়ের রাত্রে তুফানে আত্মহত্যা করে মারা গেছে। ঠিকই করেছে বাবা, ঠিকই করেছে। এই অসহায় অন্ধ আবিরের পথ চেয়ে বসে থাকার চেয়ে মৃত্যুটাই যে তার কাছে অনেক সুখের বাবা। তুফানি, তুমি মরে বেঁচে গেলে আর আমি বেঁচেও চিরকাল মরে রইলাম। তোমার তুফানি মরেনি আমি, তোমার তুফানি মরেনি। তোমার বাবার আমার দাদার সাজানো নাটকে তোমার তুফানি আজ এক বোবার চরিত্র অভিনয় করছে। আমি বৌমা, আমি তোমার কাছে হাত জোড়ে করে অনুরোধ করছি, তুমি একটু চুপ করো। কেন চুপ করে বলতে পারেন? আপনারা আমার জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলেছেন। না না না, আমি সেই দিন তোমার বাবা আর আমার দাদা জোর করে তোমার দাদার গলায় আমাকে বরমাল্য পড়াতে বলেছিল বলে আমি পড়েছিলাম, কিন্তু তোমার দাদা বাধ্য হয়ে এই বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। আমি বললে বৌদি, আমি সেই দিন তোমার দাদাকে জোর করে বাধ্য হয়ে বরমাল্য পড়ালেও আমি যে আজও তোমাকে ভালোবাসি। আমি যে আজও তোমাকে ভালোবাসি। তুমি চুপ করো। তুমি তোমার অন্তর দিয়ে আমাকে একবার বোঝার চেষ্টা করো। আমি তোমার তুফানি, তোমারই আছি। তুমি একটিবার আমাকে তোমার অন্তর দিয়ে একটিবার আমাকে বোঝার চেষ্টা করো। এসো না আবির, আমার হাত ধরো। আমরা দুজন নতুন করে আবার জীবন শুরু করি। আবির, যাব, আমি নিশ্চয়ই যাব। তুমি ছাড়া আর আমার কে আছে গো? এসো আবির, এসো 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 আবির, এসো এসো আবির, আবির 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 আমার কাছে এসো, আমার হাতটা ধরো। আবির, আবির এসো। তোমার মতো মমতাময়ী বৌদির চরণ তলে মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। কাউকে ছাড়বো না। তোমরা আমার জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলেছো, আমার স্বপ্নগুলোকে টুকরো টুকরো করে দিয়েছো। তোমাদের কাউকে আমি রেহাই দেবো না। এই যে আদর্শ চৌধুরী, আপনাকে বলছি, আপনার রেহাই নেই। আপনাকে আমি চিরদিনের মতো শেষ করেছি। এবার ফিরে চল, বাসায় ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। শোনে, আমি আরো কিছুক্ষণ প্রকৃতির রূপ উপভোগ করতে চাই। কিছুক্ষণ কেন রে পাগলি? তোর যতদিন খুশি তুই এখানেই থাকবি। সত্যি বলছো দাদা? হ্যাঁ রে হ্যাঁ, এবার খুশি তো? চল এবার বাসায় ফিরে চল। প্লিজ দাদা, আর একটু চলো না, ওই নদীটার ধারে গিয়ে বসি। নদী তার নিজের খেয়ালে কেমন একে বেঁকে বয়ে চলেছে, আর তাই দেখে আমি গাইবো। কি গাইবি? ও নদী রে, একটি কথা শুধাই শুধু তোমাকে। ও নদী রে, একটি কথা শুধাই শুধু তোমাকে।
জুয়ারে। বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ ও নদী রে। বলো তাই তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ ও নদী রে। কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই। কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই। এই আছো ভাটায় আবার এই তো দেখি জুয়ারে। বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ ও নদী রে। কতদিন পরে স্বপ্নকে আজ আমি প্রাণ খুলে হাসতে দেখলাম। ও গো ঈশ্বর, এ হাসি যেন ওর মুখে চির অম্লান থাকে, চির অম্লান। রূপসী দোহাই তোমার, তোমার ওই চোখের পাতায় আমাকে কাজলতার কালি বলো, আমাকে কাজলতার কালি বলো। কে কে তুমি? ভোমরা। আজকাল দেখছি ভোমরাকে আর ফুলের খোঁজ করতে হয় না, ফুলই শালা ভোমরা খুঁজে খুঁজে বেড়াচ্ছে। তা ফুলরানী, আমি তোমার কোন পাবলিতে বসবো? ভদ্রভাবে কথা বলো ইতর। ওখান থেকে চলে আসো দাদা। শালা আমি তো এতক্ষণ তোমাদের দুটিকে ভাবছিলাম জোড়া পায়রা। কি বললে? নমস্কার সুমন্দি মশাই। আর কেন লজ্জা দিচ্ছ মাইরি? একটু সাইডে কাটো না। ততক্ষণ এই তোমার বোনাই তোমার এই ফুলকুমারী বোনটাকে নিয়ে একটু রাসলীলা করে। মাগো, নারীকে এত দুর্বল ভাবিস রে শয়তান। মনে রাখিস, নারীর মাঝে লুকিয়ে আছে ত্রিনয়নী শক্তি। যুগে যুগে বহু অশুভ অসুর শক্তি একমাত্র নারীর হাতে ধ্বংস হয়েছে। আর তুই তো একটা সামান্য রাস্তার কুত্তা। উত্তরও কিন্তু একটা জাত আছে মিস্টার। আরে এসো গুরু এসো, তোমার পূজার ফুল আমি একেবারে এই তুলে রেখেছি। চুপ শালা! গুরু, একটা শালা মেয়ের হাতে চড় খেয়ে মুখ থুবড়ে মাটিতে পড়েছি, তোর শালা লজ্জা করে না? এই ছোকরি, কালিয়ার কালো থাবার মাঝে তোমার ওই মোনাটা ফোঁস করতে পারবে তো? শুধু ফোর্স নয় রাস্কেল, নিজেদের পাশবিক পবিত্রকে সংযত না করলে হয়তো চবল খেয়ে মরবি। তার আগে ওই বিষাক্ত ফোনাটাকে আমি মুচড়ে ভেঙে দেবো। শালা এইবার তুই যাবি কোথায়? এই তোর দাদার সামনে তোকে নিয়ে করব আমি সোহাগ রাত। কেউ বাঁচাবে না, কেউ রে। আছে তুই? আমি উল্কা। হ্যাঁ হ্যাঁ উল্কা। যেখানে তোদের মতো নরপশুর দল এইসব ফুলের মতো নারীদের নারীত্ব নিয়ে ব্যভিচারের সার্কাস খেলায় মস্ত হয়, যেখানে তোদের মতো সমাজ বিরোধীদের মূর্তির পাড়ায় বিপন্ন হয় অসহায় বামনের দল, ঠিক সেখানেই বজ্রের মতো এসে টিকরে পড়ে উল্কা। আবে যাবে ভগে আমি বিদ্রোহী ভিগু, ভগবানের বুকে এঁকে দি পদচিহ্ন। আমি খেয়ালে বেদের বক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী বীর, বিশ্ববিধাত্রীর আমি অবধাত্রী। জান মেম সাহেব জান, আর আপনাদের কোনো ভয় নেই। কি ডাক্তারবাবু আপনি? হ্যাঁ আমি। ও আমার একমাত্র স্বপ্না। আর স্বপ্না এ হলো ডাক্তারবাবু। আর থাকবো, ওর পরিচয় আমি তোকে যত সময় দেব। নমস্কার। নমস্কার ম্যাডাম, কিন্তু আপনারা হঠাৎ স্বপ্নার ট্রিটমেন্টের জন্য
ওকে আমি এখানে চেঞ্জে এনেছি। ট্রিটমেন্ট? হ্যাঁ, ট্রিটমেন্ট। বেশ কিছুদিন ধরে সব ব্যাগ মেন্টাল ডিপ্রেশনে ভুগছে, তার ট্রিটমেন্ট করাতে ওকে আমি এখানে এনেছি। কিন্তু এই শান্ত সবুজ গ্রামের মাঝেও যে এমন হিংস্র হায়না থাকতে পারে তা আমি ভাবতেও পারি। আমার সম্মান বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই ম্যাম সাহেব, এটাই উল্কার জীবনের একমাত্র লক্ষ্য। আপনারা ফিরে যান ম্যাম সাহেব। এই উল্কা জীবিত থাকতে এখানে আর কেউ কোনোদিন আপনার কেস পর্যন্ত স্পর্শ করতে পারবে না। থ্যাংক ইউ। একদিন আসুন না আমাদের বাসায়। আপনার মতন রহস্যময় মানুষটার সম্বন্ধে কিন্তু আমার জানতে ভীষণ ইচ্ছে করছে। দাদা, আমাদের বাসার ঠিকানাটা ওনাকে দাও না প্লিজ। উল্কার কখনো ঠিকানার প্রয়োজন হয় না ম্যাম সাহেব, কর্তব্যের ঘন্টা বাজলেই উল্কা নিজেই গিয়ে ঠিকরে পড়বে। তবু তোমার একটা ঠিকানার প্রয়োজন আছে উল্কা, আর আমি চাই এটাই হোক তোমার বর্তমান ঠিকানা। ডাক্তারবাবু, অবশ্যই আসবেন, কিন্তু আমি আপনার জন্য পথ চেয়ে রইলাম। আসবো আসবো ম্যাম সাহেব, আসবো। আপনার অনুরোধ উপেক্ষা করলেও আপনার দাদার সম্মান করার স্পর্ধা আমার নেই, কারণ উনি যে আমার ভগবান, কারণ উনি যে তোমাকে পূর্ণ জীবন দান করে উল্কা সৃষ্টি করেছে। কে তুমি? কি হলো গুরু, আমার দিকে তাকিয়ে কি ভাবছো? না মানে, কেন তুমি আমাকে বারে বারে ছায়ার মতো অনুসরণ করো? তোমার ছায়ার মাঝে ছায়া হবো বলে, গর্ব হয়ে শত্রুর হাত থেকে রক্ষা করব বলে। কিন্তু কেন? জানি না গুরু, জানি না। শুধু এইটুকু জানি, তোমাকে ঘিরে এক ভয়ঙ্কর চক্রান্ত সৃষ্টি হয়েছে। চারিদিক থেকে অসংখ্য বিপদ যেন তোমাকে গ্রাস করতে ছুটতে আছে। কিন্তু না গুরু, আমি বেঁচে থাকতে তোমার বিপদের আজ আমি লাগতে দেব না। নিয়তি যদি আমার শ্রী অকাল মৃত্যুর পরমানা লিখে রাখে, তা তুমি কেমন করে পাল্টাবে? পাল্টাতে না পারলেও তোর ওই লক্ষ্যভেদের মাঝেই তোমার আগেই তোমার এই ভাইটা বুকটা পেতে দিতে পারবে দাদা। কি বললে? যতক্ষণ দেহে আছে প্রাণ, ততক্ষণ সরব পৃথিবীর জঞ্জাল, তারপর হবো ইতিহাস। আগামী পৃথিবীকে বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার, দৃঢ় অঙ্গীকার। কথা শোনো ভাই, কথা শোনো। উল্কার এই মরণ যজ্ঞে নিজেকে আহুতি দিয়ে তুমি আর তাকে অপরাধী সাজিও না, তাহলে ঈশ্বর হয়তো। ঈশ্বরের সাধ্য নেই আমার হাত থেকে তোমার প্রাণ বাঁচায়। এই শালাটার জন্য ওই ছুকরিটা আমাদের হাত থেকে ফসকে গেছে। বেটাকে পিটিয়ে তক্তা বানিয়ে একেবারে পেরেক তুলে দিন। কি হলো মিস্টার? চালান গুলি, চালান। কে তুমি? উল্কা। উল্কা? ওই আকাশ থেকে ঠিকরে পড়া একটা উত্তপ্ত উল্কা। হবু আকাশ চৌধুরী ডুপ্লিকেট। ওকে যদি আকাশ সাজিয়ে কালিয়া ফেলল, বস বেটাকে একেবারে সাউন্ড করে দিন। গুরু বলে ওর কাছে ক্ষমা চেয়ে নে। কি বলছেন বস? হ্যাঁ, যা বলছি তাই কর। ঠিক আছে বস, ঠিক আছে, আমাদের ক্ষমা করে দিন বস। আসুন, আর যদি কোনোদিন উল্কার উপর হাত ওড়ানোর চেষ্টা করিস, তোদের হাত দুটো আমি কেটে নেব, কথাটা মনে রাখিস। কিন্তু মিস্টার, এই উল্কার উপর হঠাৎ আপনার এত দয়া উঠল কেন জানতে পারি কি? তোমার সাহস আর বাহাদুরিতে আমি মুগ্ধ উল্কা, তাই তোমাকে আমার প্রয়োজন। এই উল্কা কারো গোলামি করতে জন্মায়নি। যতক্ষণ বাঁচবে সে মাথা উঁচু করেই বাঁচবে। মাথা উঁচু করে চলার কাজই আমি তোমায় দেব। মাত্র কয়েকটা মাস এক বিশেষ ব্যক্তির ছদ্মবেশে অভিনয় করতে পারলেই তোমাকে আমি মোটা টাকা বকশিশ দেব। অভিনয়? হ্যাঁ, অভিনয়।
আকাশ চৌধুরী নামে এক ব্যক্তির সঙ্গে তোমার চেহারা অদ্ভুত মিল। শুধুমাত্র তোমার এই ফ্রেঞ্চ কাট দাড়িটা উড়িয়ে দিলেই আকাশ চৌধুরী বলে আর তোমায় কেউ সন্দেহ করবে না। কাজেই তুমি আকাশ সেজে ওই বাড়িতে যাবে আর আমার নির্দেশ মতো কাজ করবে। কিন্তু সত্যিকারের আকাশ যদি কোনোদিন ফিরে আসে, আসবে না, কারণ আকাশকে আমি ফিরি। তাহলে তো কোনো চিন্তাই নেই। কিন্তু মিস্টার, ওই আকাশবাবুর ফ্যামিলি সম্পর্কে আমি তো কিছুই জানি না। মানে ওনার ফ্যামিলিতে কে কে আছেন? মা, বাবা, ভাই, বোন কিংবা স্ত্রী, সব পরিচয় আমি তোমায় দেব। আজ থেকে তুমি উল্কা নাও। আকাশ, বলো বলো আমার প্রস্তাবে তুমি রাজি? বলো রাজি, বলো রাজি।